সংসদীয় সদস্যদের নিয়ে এখানে তো প্রি ডিসকাশন একটা আলোচনা হবে, ওই আলোচনায় তো আমরা এখনো বসিনি। এইটার জন্য মোমেন্টে এটা কি সংসদে আলোচনা লাগবে না? না না, সংসদের আলোচনার আগে তো আমাদের মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে, বিএনপি এবং জামাত সহ অন্যান্য দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে জুলাইয়ের সনদটা কিভাবে বাস্তবায়িত হবে, যার পরিপ্রেক্ষিতে একটি রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে। কিন্তু আমরা দেখলাম সেই আদেশটাকে কিন্তু অলরেডি ডিফাই করে এই সংস্কার পরিষদ না, এখানে বিএনপি স্পষ্ট যেটা বলেছে সংসদে আলোচনা হবে, আলোচনার মধ্যে দিয়ে যে প্রক্রিয়াতে যেটা গ্রহণ করা হবে, যেটা সাংবিধানিক যে রূপ পাবে সেটা আলোচনার ভিত্তিতে। জনগণ দুইটা বিষয় আলোচনা হলে যে এটা নেগেটিভ হবে, এটা আপনি জনগণ দুইটা বিষয়ে মতামত দিয়েছে। বিরোধী দল বিরোধিতার ক্ষেত্রে বলবে, কিন্তু আমার মনে হয় এই মোমেন ভাইয়ের কথাগুলো পার্লামেন্ট বসুক, এমন কোনো কাজ ওনারা চাপিয়ে দিতে পারবেন না। আর বিএনপি জনগণের রায়ের উপর যে ক্ষমতা আরোহণ করলো, ওইখানে বিএনপি তার জায়গা থেকে কখনই সরে আসবে না। জনগণের প্রতি বিশ্বাস বিএনপিরও আছে এবং আমি মনে করি বিএনপির দায়িত্বশীলতার ভূমিকা পালন করবে এবং জবাবদিহিতার জায়গায় বিএনপি শতভাগ জনগণের কাছে জবাবদিহিতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপে সন্তোষারী। আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন দুজন সম্মানিত অতিথি, আরেকজন কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আমার সাথে রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা। আমার সাথে রয়েছেন নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে উপস্থিত হবেন কামরুজ্জামান রতন, সংসদ সদস্য বিএনপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। শুরুতেই আমরা আলোচনাটা শুরু করতে চাই নাজিবুর রহমান মোমেন, আপনাকে দিয়ে। আজ রোববার বিকেলে আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন যে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। হঠাৎ করে আমরা দেখলাম যে ভারতের একটা পরিবর্তন নির্বাচনের পরপর, পারস্পরিক স্বার্থ সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে ভারত সহযোগিতা এগিয়ে নিতে চায়। ভারতের এই যে হঠাৎ পরিবর্তন, এমন অবস্থান যেটা কিছুদিন আগেও হয়তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখিনি, এই অবস্থানকে আপনি কিভাবে দেখেন? আপনি কি ইতিবাচক মনে করেন? না, ইতিবাচক হিসাবেই দেখতে চাই। আমরা মনে করি বিএনপির যেই রাজনৈতিক ম্যানিফেস্টোটা ছিল সেখানে সবার আগে বাংলাদেশকে বলা হয়েছে যে তাদের পররাষ্ট্র নীতির মূল মন্ত্র, সেখানে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে দেখা হবে বলা হয়েছে। আমরা সেই নীতির যে প্রতিফলনটা দেখতে চাই আমাদের পররাষ্ট্রনীতিতে। এক্ষেত্রে ভারত একটি বড় চ্যালেঞ্জ অবশ্যই, কারণ গত 16টি বছর আমরা দেখেছি ভারতের সাথে আসলে আমাদের পররাষ্ট্রনীতি ছিল, এটাকে পররাষ্ট্রনীতি বলা যায় কিনা সেটাও একটা কথা রয়েছে, নতজানু যে ছিল এটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত, তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এবং সেখানে কোনো ট্রান্সপারেন্সি ছিল না। অনেক চুক্তি হয়েছে আমরা দেখেছি, এগুলো সংসদে আলোচনা হয়নি, এগুলো জনগণ সব এগুলো সম্পর্কে অন্ধকারে ছিলেন। এখন আমরা দেখেছি গত 1.5 বছর ফ্যাসিবাদের পতনের পরে ভারতের সাথে সম্পর্ক আমাদের টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে। এর মূলে ছিল তাদের যেই সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আগ্রাসন ছিল, এর বিরুদ্ধে বাংলাদেশের যে ঘুরে দাঁড়ানোর প্রয়াস, এবং ভারতের সেই আগ্রাসনটা তারা অব্যাহত রেখেছিল। আমাদের দেশের যে এখন তো তিনি কনভিক্টেড ফ্যাসিবাদের মূল যে হোতা শেখ হাসিনা, তিনি এখন এবং গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি অনেক বড় একটা অংশই ছিল আসলে ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছে। এখন ওনাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে একটা রায় হয়ে গিয়েছে এবং জনগণের ক্ষোভ রয়েছে। এক্ষেত্রে আমাদের বর্তমান সরকার কি করেন, এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা দেখতে চাই সেই শ্রদ্ধা, সম্মান এবং স্বার্থের বিষয়টাকে সর্বক্ষেত্রে, এটা সাংস্কৃতিক আগ্রাসনের ক্ষেত্রে, অর্থনৈতিক আগ্রাসন এবং আমাদের যেই রাজনৈতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সাংস্কৃতিক আগ্রাসন দেখেন, আমাদের যে চ্যানেলগুলো আছে ইন্ডিয়াতে কিন্তু তার কোনো অ্যাক্সেস নেই, বন্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরেই। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কিন্তু কোনো উচ্চবাচ্য ছিল না দীর্ঘদিন আমরা দেখেছি, কিন্তু তাদের যেই চ্যানেলগুলো রয়েছে তার অবাধ
সম্প্রচার কিন্তু আমাদের দেশে রয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে আমাদের দেশীয় যে কালচারটা রয়েছে, আমাদের যে স্বকীয়তা রয়েছে, এটাকে বারবার কিন্তু একটা অস্বীকারের প্রয়াস রয়েছে। বাংলাদেশি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা নিয়ে একটা ডিবেট রয়েছে। আমাদের স্বকীয়তাটাকে অস্বীকার করে বাঙালি কালচারের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, সে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের কালচারের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। কিছু কিছু কথা কিন্তু বর্তমান সরকারের মন্ত্রীদের মুখের থেকে আমরা শুনছি, এটাকে কিন্তু অ্যালার্মিং মনে করছি আমরা। যেমন ইনকিলাবের বিরুদ্ধে কথা বলা হয়েছে, যেগুলোকে জনমানুষের ভাষা এবং আমাদের মুসলিম যে কৃষ্টি কালচার রয়েছে তার অংশ, এইগুলাকে আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা দেখেছি গত 1.5 বছর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিপ্লব পরবর্তী সময়ে আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপে খেলা নিয়ে, বিশেষ করে আমি বিশ্বকাপে খেলা নিয়ে আমাদের ভারত তো আওয়ামী লীগের সাথে সবসময় সম্পর্ক রাখে, এমন একটা কথা আমরা সবসময় বলে থাকি, আমাদের দেশের মানুষ বলে থাকে। এখন কি আপনার মনে হয় যে ভারত আসলে আওয়ামী লীগ থেকে অন্যদিকে সরে এসেছে? আপনার কি মনে হচ্ছে কোনো পরিবর্তন কি তাদের মধ্যে এসেছে? ভারতের কিন্তু যে পররাষ্ট্র নীতিটা রয়েছে, বিশেষ করে বাংলাদেশি নীতি, এদের কিন্তু যে একটা জেনারেল কনসেনসাস রয়েছে, এটা তারা একটি ঝুড়িতে সকল ডিম রেখেছিল। আওয়ামী লীগের উপরে তারা হেভিলি রিলাই করেছিল। 2014 সালে তাদের পররাষ্ট্র মন্ত্রী এসে, আমরা দেখেছি সুজাতা সিং, সে এসে আওয়ামী লীগের একতরফা নির্বাচনের পক্ষে ওকালতি করেছে। 18 সালে একতরফা বৈধতা দিয়েছে, 24-ও একতরফা বৈধতা দিয়েছে। এবং তার বিপরীতে আমাদের তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। এবং তার অংশ হিসেবে আমরা দেখেছি তাকে রাজনৈতিক আশ্রয়, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে অ্যাট্রোসিটিসগুলো শেখ হাসিনা করেছে, তার গভর্নমেন্ট করেছে, সেটা সত্ত্বেও তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তারা এইগুলাকে পিছনে ফেলে কি ভূমিকা নেন, আমাদের বর্তমান সরকারও এই চ্যালেঞ্জগুলোকে, অতীতের যে বিষয়গুলো রয়েছে কিভাবে মোকাবেলা করেন, এইটা আসলে দেখার বিষয়। জি, ধন্যবাদ নজিবুর রহমান মোমেনা। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন, সংসদ সদস্য বিএনপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। এ পর্যায়ে সোহরাব হাসান, আপনার কাছে যেতে চাইব। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে ভারতের যে নীতি বাংলাদেশ সম্পর্কে, যে কোনো দল আসুক, সেটা বিজেপি হোক বা অন্য কোনো দল হোক, কংগ্রেস হোক, সব ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে তাদের নীতি কিন্তু এক থাকে। আমাদের দেশের বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, বা যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এক নীতিতে থাকতে পারি না কেন আমরা প্রতিবেশী দেশের যখন প্রশ্ন আসে? ধন্যবাদ আপনাকে এবং দুই সংসদ সদস্য, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা একই সঙ্গে। এই যে আমরা পারি না এবং ভারত পারে, এটাই তো আমাদের দুর্বলতা এবং তাদের সফলতা। তারা যে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রশ্নে জাতীয় ঐকমত্য তৈরি করতে পারে। আমাদের এখানে যারা অতীতেও হয়নি, এখন হবে কি না সেটা প্রশ্ন, যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্ত নীতি, শুধু পররাষ্ট্র নীতি নয়, আমরা রাষ্ট্রীয় নীতি, অর্থনৈতিক, আপনার বৈদেশিক নীতি তো আছেই, বাণিজ্য নীতি, সেক্ষেত্রে ক্ষমতাসীন দল কতটা বিরোধী দলের বক্তব্য আমলে নেবে, কতটা তাদের ন্যায্য কথা শুনবে। আবার সরকারি দল যখন একটি বিষয়ে অধিকাংশ মানুষের মতের প্রতিফলন ঘটে, এরকম কোনো সিদ্ধান্ত যদি নেয়, সেটি বিরোধী দল শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবে কি না। অনেকগুলো প্রশ্ন আছে যে পররাষ্ট্র নীতি, আমাদের পররাষ্ট্র নীতি কী হবে। সবার আগে বাংলাদেশ বিএনপি বলেছে, জামাত ইসলামেরও একটি আছে, সমতার ভিত্তিতে পররাষ্ট্র বৈদেশিক নীতি নির্ধারণ, এটি হওয়া উচিত। এখন সমতারও হয়তো কারো কাছে ব্যাখ্যা একরকম, কারো কাছে অন্যরকম। তা আমরা চাই যে বাংলাদেশের জাতীয় স্বার্থ সমুন্নত রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা। আপনি দেখেন যে আমরা ভারতের সাথে যখন কথা বলছি, তখন আরেকটি চুক্তি নিয়ে বেশ রাজনৈতিক পরিসরে আলোচনা, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি। যদিও সেই দেশের সুপ্রিম কোর্ট সেটা বাতিল করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, আরেকটি ধারায় 5% বাড়িয়ে দিয়েছে, 5% কমিয়ে দিয়েছে। ওই অর্থে আমাদের 19 ছিল, এখন 15%। এখন কি হবে না হবে, এবং ওই চুক্তির বেশ কিছু বিপজ্জনক ধারা আছে। তার আগে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আসে, যে ভারতের এখানকার হাই কমিশনার বলেছেন তারা
সম্পর্ককে এগিয়ে নিতে চান, বহুমাত্রিক, ঐতিহাসিক এবং গঠনমূলক। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ হয়েছে ভারতের বিরুদ্ধে, নানা রকম স্লোগান, এমনকি হাই কমিশন অফিস ঘেরাও বা ভারতেও হয়েছে, কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি কিন্তু বাতিল করেনি। আওয়ামী লীগ এটাকে আপনি আমলে কিভাবে দেখছেন? সেটি তাহলে জাতীয় স্বার্থ, এইসব চুক্তিতে জাতীয় স্বার্থ তাহলে বিঘ্নিত হয়নি এটি বলতে হবে, অথবা বিঘ্নিত হলেও আমাদের বিকল্প নেই। যদি ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো চুক্তি ইন্ডিয়ার সাথে থেকে থাকে বাংলাদেশের, এবং সেটিকে যদি আমরা ধরে নিই, বেশিরভাগ মানুষই যেটা মনে করছেন যে আমাদের স্বার্থ রক্ষা করা যায়নি, সেখানে অন্তর্বর্তী সরকার কি আসলে চুক্তিগুলো নিয়ে কাজ করতে পারতো, করার সুযোগ ছিল কিনা? না, সুযোগ ছিল না কেন? এই চুক্তির বিরুদ্ধে তো নানা রকম কথা হয়েছে, যেমন আদানের সাথে চুক্তি। এখন একটা হতে পারে, একটাই যুক্তি হতে পারে, যেটা যে আমাদের বিকল্প নেই, আমাদের জ্বালানির বিকল্প কোনো উৎস নেই। আমরা যদি অন্য বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া কঠিন, যে সময় মতো পর্যন্ত। আদানির সাথে চুক্তির স্পেসিফিক্যালি ইন্টারন্যাশনাল বায়োল্যাটারাল যে চুক্তিটা ছিল, এটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ক্লজ দ্বারা নিয়ন্ত্রিত। না, সেটাই আমি বলছি যে কিন্তু এটা তারা আরবিট্রেশনে না না, কিন্তু এটার তো সেক্ষেত্রে আমাদের কোনো বিকল্প ব্যবস্থা ছিল কিনা, অন্য কোনো দেশ আমি থেকে যেটা আনা মনে সম্ভব করি, ছিল? প্রথমে তো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দিয়েছিলাম, 3টা স্পেসিফিক ম্যান্ডেট দেওয়া হয়েছিল, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। সেই ক্ষেত্রে তাদের কাজের মানে ম্যান্ডেট ছিল কিনা এটা একটা প্রশ্ন আসে। তবে আমি মনে করি সকল ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা সবচেয়ে বেশি জরুরি ছিল। কি কি চুক্তি হয়েছে এগুলো প্রকাশ করা। কোনো চুক্তি বাতিল করা হয়নি, কোনো চুক্তি পুনর্মূল্যায়ন করারও কথা বলা হয়নি। এখন কিন্তু নতুন চুক্তি হয়েছে ইউএস এর সাথে, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ না, সেটা আগে। যুক্তরাষ্ট্রের সাথে বলছি, ভারতের সাথে আগের সরকারের করা কোনো চুক্তি বাতিল করা হয়নি। এখন তাহলে অন্তর্বর্তী সরকার তো আর ভারতের প্রতি অনুগত ছিল না, কারণ গত 17-18 মাসের যে সম্পর্কের টানাপোড়েন, তাতে বোঝা যায় যে তারাও সম্পর্কর ক্ষেত্রে এক ধরনের কি বলে, নিজের স্বার্থকে আগে স্বার্থ দেখার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকার কি করবে। এখন এখানেও কিন্তু জাতীয় ঐকমত্যের প্রশ্ন। বিএনপি নিশ্চয়ই যে কোনো সিদ্ধান্ত নেবে, আশা করব যে বিরোধী দলের সাথে আলোচনা করে, শুধু বিরোধী দল না, অর্থনীতি বিষয়ে যারা বিশেষজ্ঞ, পররাষ্ট্র বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরকে মতামত নিয়ে যে চুক্তিটা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, সেই চুক্তিটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এখন একটি বিএনপি সরকারের সামনে একটা বড় কি বলবো, অস্বস্তির জায়গা বলবো বা সমালোচনার জায়গা, সেটা হলো আমরা সাধারণত ধরেন পূর্ববর্তী সরকার কোনো চুক্তি করলে সেই চুক্তির কি সমালোচনা করি, বা চুক্তিটা কে করেছেন, ওই চুক্তি আমরা মানি না বা এই চুক্তির সাথে আমরা একমত নই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি যিনি করেছেন বা চুক্তিতে মুখ্য ভূমিকা যিনি পালন করেছেন, তিনি তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী। এখন এ ব্যাপারে আমি মনে করি যে এটা যেটি ভাই বললেন যে স্বচ্ছতার প্রয়োজন, খোলাখুলি বলা প্রয়োজন যে এখানে আমাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়নি, আমাদের জাতীয় স্বার্থ সমন্বিত থাকবে। এটা জনগণকে এটা বোঝাতে, মানে জনগণকে আস্থায় নিতে হবে। জনগণ যদি আস্থায় না নেয়, তাহলে কিন্তু এটা নিয়ে মানে বুঝতে পেরেছি। আমি এবার কামরুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই যে এই যে চুক্তিগুলো নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিছুটা খারাপের দিকে গিয়েছিল, এবং সাধারণ মানুষের মতামত যদি নেওয়া হয়, তারা ভারত বিরোধী আচরণ করেছে অনেক সময়, সেটা দেখা গেছে। এখন সরকার পরিবর্তনের সাথে সাথে হঠাৎ করে আমরা দেখলাম যে ভারতের বাংলাদেশ নীতির হঠাৎ পরিবর্তন। এটিকে কিভাবে দেখছেন, ইতিবাচক হিসেবে দেখছেন কিনা? এবং যে প্রশ্নগুলো উঠে আসলো যে ভারতের সাথে আমাদের দেশের চুক্তি, যেই স্বার্থগুলো নিয়ে বারবার কথা ওঠে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়নি, ভবিষ্যতে বিএনপির অবস্থান কি হবে এই বিষয়ে? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি প্রথমেই বলেছেন যে আমাদের দেশের মানুষের সাথে প্রতিবেশী দেশ, সে যদি সম্মানজনক এবং সমমর্যাদার ভিত্তিতে যদি কোনো রাষ্ট্র যদি সম্পর্ক রাখতে চায়, মোস্ট ওয়েলকাম। আমি মনে করি যে লাস্ট যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অনেক তিক্ততার কারণে পার্শ্ববর্তী দেশ ডিসকমফোর্ট ফিল করছে, সেটা স্বাভাবিক। কারণ এখানে পলায়ন পর্যায়ে
হাসিনা ওই দেশে আশ্রয় নিয়েছে। স্বাভাবিক, আমার শত্রুকে যখন আপনার বাড়িতে আমি আশ্রয় দেব, কখনই ওই সম্পর্কটা কখনো মধুর হতে পারে না। তিক্ততার জায়গাটা কিন্তু ওইখান থেকে হয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে এভাবে সাপোর্ট করলো না, তাকে আশ্রয়টা দিল না। ঠিক আছে, কোথাও না কোথাও তো তার আশ্রয় হবে, কিন্তু তারপরেও যতবার অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যতগুলো চিঠি ইস্যু করেছে, মিনিমাম যে একটা সম্মানজনক একটা চিঠির উত্তর, সেটাও কিন্তু পার্শ্ববর্তী দেশ মনে করেনি। তাহলে কি আর একটা দেশ রাষ্ট্র যখন চালাতে হয়, পার্শ্ববর্তী দেশগুলো নয়, পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো চাবে যেই রাষ্ট্রটা বাংলাদেশ, এটার একটা স্থায়িত্ব এবং ওই সরকারের একটা গণতান্ত্রিক কিনা এবং নির্বাচিত সরকার কিনা। নির্বাচিত সরকার হলে সেখানে সমমর্যাদার ভিত্তিতে কম বেশি, সেটা যে কোনো কারণেই হোক, তখন কিন্তু ওই নির্বাচিত সরকারের সাথে পার্শ্ববর্তী দেশ বলেন, সেখানে ইউরোপিয়ান দেশ বলেন, আমেরিকা বলেন, যতগুলো স্বার্থ সংশ্লিষ্ট দেশ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে এবং বাংলাদেশের সাথে যতগুলো রাষ্ট্রের স্বার্থ থাকে, তারা কিন্তু একটা নির্বাচিত সরকারের সাথেই কিন্তু যে কোনো চুক্তি বলেন বা আমরা যেটা আমাদের তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সমমর্যাদার ভিত্তিতে আমাদের যে নিজেদের যে স্বার্থ, এটাকে জলাঞ্জলি দিয়ে নয়, আমাদের স্বার্থগুলোকে যে কোনো দেশ সমভাবে তারা হৃদয় দিয়ে হোক আমাদের স্বার্থগুলিকে। যে চুক্তিটা নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি যেটি হয়েছে ইতিমধ্যে নতুন সরকার গঠনের পর, আমরা লক্ষ্য করলাম এই চুক্তি নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ চলছে। আমরা মালয়েশিয়ার সাথে যখন আমেরিকার চুক্তিটা দেখি, তখন দেখি যে দুই দেশের স্বার্থ অনেক ক্ষেত্রেই রক্ষা করা গেছে, দুই দেশের সমতার ভিত্তিতে বেশ কয়েকটি পয়েন্ট উঠে এসেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের চুক্তিটা যখন আমি পড়ি, তখন দেখলাম যে অনেক ক্ষেত্রে বাংলাদেশে আসলে বলার জায়গা নেই, তাদেরকে মেনে নিতে হচ্ছে। এখন বিএনপির অবস্থান কি হবে এই চুক্তি নিয়ে? কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে নতজানু নীতি যেটা আমার স্বার্থ, জাতীয় স্বার্থকে যেখানে জলাঞ্জলি দিতে হয়, আমরা এখনই ওইভাবে এটাকে এখনই একবারে আমরা যদি নতজানু নীতির কারণে আমাদের আমেরিকার সাথে হোক, আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে হোক, আমরা একেবারে আমাদের স্বার্থের বাইরে গিয়ে আমরা নতজানু নীতি নিয়ে আমরা কোনো স্বার্থ আমরা অ্যালাউ করেছি, এটা বোধহয় এখনই বোধহয় মন্তব্য করার সময়টা আসেনি। আমার মনে হয় যেই চুক্তিটাই আমেরিকার সাথে হয়েছে, আমার মনে হয় এটা বাস্তবিক অর্থে এটার রূপ কি এবং এটার ধরন কি এবং বাংলাদেশের মানুষ কতটুকু লাভবান হয় এবং কতটুকু আমাকে এফেক্ট করে ক্ষতির দিক থেকে, সেটা আমাকে আরেকটু বিশ্লেষণের দিকে আমার যেতে হবে। কিন্তু মোটা দাগে বলতে চাই, আমাদের এই গণতান্ত্রিক সরকার এমন কোনো দেশের সাথে, এমন কোনো স্বার্থের সাথেই তারা কিন্তু চুক্তিবদ্ধ হবে না যেটা মানুষের স্বার্থটা জলাঞ্জলি দেওয়া হয়। এবং আমার বাংলাদেশের এই পতাকা, এই মানচিত্র এবং এই সার্বভৌমের স্বার্থটাই আমাদের জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান, আমাদের যে নবনির্বাচিত আমাদের যে প্রধানমন্ত্রী, তার বক্তব্যে, তার আচরণে এবং তার কমিটমেন্টের মধ্যে আমরা কিন্তু সুস্পষ্টভাবে একটা স্বাধীনচেতা মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমকে আফল করে এই বাংলাদেশের মানচিত্রে, এই বাংলাদেশটাকে, এই যে একটা ভূখণ্ড, এটা পৃথিবীর মানচিত্রে এমন একটা জাতি হিসাবে আমরা দাঁড় করাতে চাই। এবং আমরা মনে করি অংশীজন সবাইকে শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করার নয়, এটা আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো ব্যাপারে কিন্তু ডিবেট হবে পার্লামেন্টে। এই যে ইনকামিং যে আমাদের পার্লামেন্টটা হবে, এখানে যে কোনো ইস্যুতে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। ওইখানে আমরা ডিবেটের মাধ্যমে কিন্তু জাতীয় জানতে পারবে যে আসলে কোনটা উচিত, কোনটা এখনো আসলে নির্বাচন নিয়ে আলোচনাটা শেষ হয়নি। আপনাদের দলের নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র শাহাদাত হোসেন উপদেষ্টাদের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন। দল হিসেবে বিএনপি কি সেই উপদেষ্টাদের নাম প্রকাশ করবে কিনা? দেখেন, শাহাদাত হোসেন উনি একজন ব্যক্তি, উনি আমার দলের কোনো ফোরামের, উনি কিন্তু নীতি নির্ধারণের কোনো মানে যাত্রা বা মানে ওনার মেসেজটা কিন্তু এটা আমার দলের মেসেজ নয়। উনি চিটাং থেকে উনি বলেছেন, উনি কেন বলেছেন, আমার মনে হয় যে ওইটা আমার দলের ডিসিশন না, এটা ওনার ব্যক্তিগত ডিসিশন। এই ডিসিশনটাকে নিয়ে আমি জাতীয়ভাবে আমি নিজেও আমার অবস্থান থেকে কোনো কমেন্টস করব না। আমার মনে হয় যে কেউ, আমিও যদি এখানে কোনো কথা বলি, দায়িত্বশীল কথা তারই মুখে মানাবে, যেটা আমার যদি এটা স্ক্রিনিং মিটিংয়ে এটা ডিসিশন হতো। এবং এখানে আমাদের মুখপাত্র আছে, জনাব মহাসচিব স্যার আছেন, জনাব আমাদের সালাউদ্দিন ভাই আছেন, যারা আমরা নজরুল ইসলাম খান আছেন, যারা কথা বলে এবং এই ডিসিশনগুলোতে এত বড় ডিসিশন, সেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের পরে বের হয়ে যদি সাংবাদিকদের ডেকে যদি এই ধরনের প্রশ্নের উত্তর দিত, ওইটাকে আমি যুক্তিযুক্ত বা ওইটাকে আমি গ্রহণ করার মতো আমি মন্তব্য মনে করতাম। সুতরাং শাহাদাত হোসেন ভাই চিটাং থেকে কি বলেছে, ওইটা আমার দলের নির্দেশনা না বা ওইটা আমার মানে পথ চলার কোনো মানে নির্দেশনা আমি মনে করি। কামরুজ্জামান রতন, আমি আবার আপনার কাছে আসবো। আমি এই প্রসঙ্গে যেতে চাই নাজিবুর রহমান মোমেন, আপনার কাছে, যে আপনি এই ব্যাপারে কিছু বলতে চান কিনা, যে অভিযোগ নিয়ে, এটা কি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলে?
কিছুটা তো প্রশ্ন তুলেই দেয়। আমরা কিন্তু স্পেসিফিক অভিযোগ দিয়েছি, ইলেকশন কমিশনে অভিযোগ দিয়েছি এবং মামলাও কিন্তু প্রক্রিয়াধীন, যে 32টা সিটে আমরা বলেছি, আর এর বাইরেও আরও কিছু সিটের অভিযোগ আছে, কিন্তু 32টা সিটে আমরা স্পেসিফিক এলিগেশন দিয়েছি। এগুলা একই সাথে শপথ নিয়েছেন এবং অবশ্যই আমরা তো সাথে গণতন্ত্রের মেনেও যে নিয়েছেন। প্রক্রিয়াটা আছে এটাকে তো আমরা ব্যাহত করতে চাই না, কিন্তু যে সমস্ত অনিয়মগুলা হয়েছে, ব্যত্যয়গুলো হয়েছে, এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে এবং এটা আইনি প্রক্রিয়ায় হতে হবে। এই জন্য আমরা শপথ নিয়েছি, আমাদের কমিটমেন্ট জনগণের প্রতি যেটা আছে সেটাকে ফুলফিল করার জন্যই শপথ নিয়েছি। আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি, আমরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছি, কেননা জনগণ 2টা ভোট দিয়েছে, একটি হ্যাঁ ভোট এবং আরেকটি হলো সংসদ সদস্য হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছে। বিএনপির বন্ধুগণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে ওনারা যে শপথ নেননি, এর মাধ্যমে জনরায়কে ওনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে আমরা মনে করি। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বললেন, এটা নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র ছিল, এটা তো অনেকটাই পরিষ্কার। এবং সেক্ষেত্রে আমরা কিছু কিছু যারা উপদেষ্টা ছিলেন তাদের ব্যাপারে স্পেসিফিক্যালি আমরা কথা বলেছিলাম এবং একজন উপদেষ্টা কিন্তু বিএনপির গভর্নমেন্টে যোগ দেওয়ার মাধ্যমে এই যে নির্বাচনটা এবং নির্বাচন যারা করেছেন সেই অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ অলরেডি করে দিয়েছেন। এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। তো এখানে বিষয়টা হলো অনিয়ম যেগুলো হয়েছে, এটার জন্য আমরা সরকারকে একেবারে আউটরাইট ফেলে দেওয়ার কথা বলছি না, এখনো আমরা নির্বাচনকে আউটরাইট রিজেক্ট করছি না, কিন্তু যেগুলো অনিয়ম হয়েছে সেগুলো অ্যাড্রেস হওয়া দরকার। আচ্ছা, এমনকি আপনার মনে হয় যে কিছু উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছে, এমনটা মনে করেন কিনা? না, এটা তো প্রশ্ন তো আসলে তুলে দিয়েছে বিএনপি, সেই সরকারের যার বিরুদ্ধে তারা নিজেরাই কথা বলেছিল, যার বিরুদ্ধে আমরা অবজেকশন দিয়েছিলাম। একটা পর্যায়ে সেই ব্যক্তিটাকে সর্বময় ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল গত গভর্নমেন্টের। তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, একই সাথে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, একই সাথে আবার পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, কিন্তু পররাষ্ট্র বিষয়ে তিনি আমেরিকার সাথে যে চুক্তিগুলো হয়েছে সেখানে তিনি নেগোসিয়েট করেছেন। তারেক রহমানের বাসভবনে যে লন্ডনে যে দ্বিপাক্ষিক মিটিং হয়েছে সেখানে তার একটা ভূমিকা ছিল। এরকম একটা ব্যক্তিকে, বিতর্কিত ব্যক্তিকে বিএনপির টেকনোক্রেট মন্ত্রী করে কিন্তু গোটা প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে এবং বিএনপির ভাইদের মুখ থেকে এখন আসছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রয়াস ছিল। জি, সোহরাব হোসেন, আপনার কাছে আসবো। নিরাপত্তা উপদেষ্টা যখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল, যে অন্তর্বর্তী সরকারের আমলে আমরা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচনের জন্য বসে আছি এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, তারপর হঠাৎ করে সবাই অবাক হয়ে দেখলো নিরাপত্তা উপদেষ্টা চলে এসছেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে। এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় যে এটি নিয়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে? একটা হচ্ছে নির্বাচন, আরেকটা হচ্ছে বিএনপির মন্ত্রিসভার থাকা না থাকা। নির্বাচন নিয়ে উভয় পক্ষ থেকে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এসেছে। জামাত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে আপনার 30টি আসনের কথা বলছে, 32টি আসনের কথা বলেছে। বিএনপিও বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বিশেষ করে যারা 20টা আসনের ব্যাপারে তারা আচ্ছা যারা পরাজিত হয়েছেন তাদের পক্ষ থেকে মামলাও করা হয়েছে, কোথাও কোথাও মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন হচ্ছে কি, মানে আমাদের বোধহয় একটা মানসিকতার সমস্যা আছে যে আমরা পুরোটাই জিততে চাই। এটি যেমন বিএনপি যে আসন পেয়েছে, এখন এরপর যদি বিএনপি যদি মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কত আসন পেত? পুরো আসন পেত। আবার জামাত ইসলামের যদি অতীতের নির্বাচনী আমরা রেকর্ড দেখি, এবারের সবচেয়ে মানে উপমহাদেশের জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি আসনে নির্বাচিত হয়েছে, জয় পেয়েছেন এবং তারা বিরোধী দলের আসন গ্রহণ করেছেন, বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছে তাদের দল থেকে। এখন তারাও যদি বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছেন, তাহলে তারা কি চেয়েছিলেন? যে বিএনপি জয়ী হয়নি কোনো আসনে, অথবা সব আসনই জামাত ইসলামী জয়ী হতো? এই ধরনের রাজনৈতিক তো আমরা মাঠে আবার নেতাকর্মীদের সন্তুষ্ট রাখার ক্ষেত্রে, তাদের উজ্জীবিত রাখার ক্ষেত্রে অনেক বক্তৃতা দেওয়া হয়। তবে তথ্য প্রমাণ যদি হয়, সেটি যত দ্রুত সম্ভব মনে করে যে নিষ্পত্তি হওয়া উচিত আদালতের মাধ্যমে। এখন এটা রাস্তায় আমরা কিন্তু জনসভায় বক্তৃতা দিয়ে এটির নিষ্পত্তি পাবো না। তাহলে তথ্য প্রমাণ যে জালিয়াতি হয়েছে অথবা কারচুপি হয়েছে, গণনা ভুল গণনা করা হয়েছে, জয়ী প্রার্থীকে হারিয়ে দিয়ে পরাজিত প্রার্থীকে জয়ী করা হয়েছে, এটি প্রমাণ করতে হবে। এখন সমস্যা হচ্ছে আমাদের এখানে সরকার গঠন হয়ে গেলে তারপর এটা প্রমাণ করা অনেক ক্ষেত্রে দেখা গেছে। সুরঞ্জিত সেনগুপ্ত
সম্ভবত সুধাংশু শেখর হালদারও, তাদের আসনে নির্বাচনে 2000 প্রথম দ্বিতীয় সংসদের সঞ্জয় সেনগুপ্ত 4 বছর জি। দায়িত্ব পালন করেছে, তারপরের ফল এসেছে। জি সুধাংশু শেখর হালদারের ক্ষেত্রেও তাই। এখন এই কবে এটা শেষ হবে, এটা একটি বিষয়। এই কারণে সুজন সম্পাদক বলেছিলেন যে যতটা সম্ভব 48 ঘন্টার মধ্যে এই যেসব অভিযোগ আসে সেটা নিষ্পত্তি করে তারপর ফলাফল ধন্যবাদ, ঘোষণা। সোহরাব হাসান। সেটি হয়নি বা আবারও নিশ্চয়ই ফিরবো হয়তো আপনার সম্ভব কাছে। কিনা এই। জি কামরুজ্জামান সম্ভব ছিল, রতন, যেটা করা হয়নি, খুব দ্রুত কামরুজ্জামান বের করা রতন, হয়েছে। যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছে যে অভিযোগগুলো নিয়ে আপনারা কতদিনের মধ্যে আসলে কাজ শুরু করবেন এবং এটার অভিযোগগুলো নিষ্পত্তি করবেন? সে যে কোনো অভিযোগ দিতেই পারে যে কেউ, না, নিষ্পত্তি করবে তো আদালত। ওনারা মানে প্রসেসের দিকে যাওয়ার কথা প্রসেসের আগে বলছি। থেকে বলি 45 দিনের মধ্যে ইলেকশন শেষ হওয়ার 45 দিনের মধ্যে যে ইলেকশন ডিসপিউটগুলো আছে এগুলো দেওয়া মানে নিয়ম। এরপরে এটা কোর্টের উপরে, কোর্ট কত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করবে। সৌরভ ভাই যেটা বললেন এটা অ্যাবসলিউটলি রাইট। অতীতে আমরা দেখেছি এইগুলাকে খুব ধীর গতিতে নিষ্পত্তি করা হয়েছে এবং 4-5 বছর লেগে গিয়েছে। এরপরে একটা পর্যায়ে এই মামলাগুলো ইনফ্র্যাকচুয়াস হয়ে যায় কিংবা অকার্যকর হয়ে যায়। কিন্তু বিএনপি সরকার এই অভিযোগগুলো নিয়ে যদি কাজ শুরু করে তাহলে হয়তোবা আমরা আরো তাড়াতাড়ি একটা ভালো ফলাফলের দিকে যেতে পারবো এবং অভিযোগগুলো আর থাকছে না। বিরোধী দলকে কি সেই সুযোগ দেয়া হবে কিনা? এখানে বিরোধী দল বা সরকারি দল এখানে কিন্তু এটা মানে ম্যাটার করবে না। ম্যাটার করবে হলো ওনাদের যে অভিযোগগুলো কতটুকু সত্যতার বেসিস করে আইনগত প্রক্রিয়াতে সেটা কত লেন্দি হবে না দ্রুততার বেগে, মানে দ্রুততার সময়ের মধ্যে এই ফয়সালাগুলো হবে। দেখেন বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম, আমি যদি মোমেন ভাই ভুল না আমি বলে থাকি, কোনো অভিযোগের কারণে বা দখলের কারণে কোনো ভোট কেন্দ্র বন্ধ হয়েছে এরকম কোনো নজির কিন্তু নেই। এটা হলো প্রথম আমাদের একটা সফলতার দিক। তারপরে ভোট কেন্দ্রে বন্ধ থাকার কারণে ওই ভোট কেন্দ্রে আমার ফল আসতে দেরি হয়েছে বা ফল গণনা স্থগিত রেখেছে, এত বড় একটা সফল একটা নির্বাচনের পরে উইদাউট প্রমাণাদি ছাড়া এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা আমাদের রাজনীতিবিদদের প্রতি মানুষের কিন্তু একটা বিশ্বাস অনাস্থা নষ্ট হয়ে যাবে। যে আর কি করলে বা আর এর থেকে ভালো কিভাবে হলে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ আস্থা এবং এই ধরনের মানুষ নির্বাচনে আস্থা রেখেছে, কিন্তু আস্থা রেখেছে, জামায়াতে তাহলে ইসলামী এখন যে দেখেন। 32টা আসন নিয়ে অভিযোগ তুলছে সেটির ব্যাপারে বিএনপি আসলে কতটা কিভাবে অভিযোগগুলো নিয়ে কাজ করবে সেটা জানতে চাচ্ছি বিএনপি আপনার তো কাছে। এখন অভিযোগগুলো বিএনপি তো 20টা করেছে উনি বলেছে। এটা দেখেন যার যার ব্যক্তিগতভাবে আমি ধরেন একটা সিট আমি হেরেছি, আমার কাছে যেসব ডকুমেন্টস আছে ওগুলো নিয়ে কিন্তু আমি লড়ছি। বাট বিএনপির আইনগতভাবে বা দলীয়ভাবে বিএনপি এরকম কোনো মানে সমষ্টিগতভাবে বিএনপির পক্ষ থেকে এরকম কোনো মামলা লড়েছে আমার জানা নেই। আমি জানি না এই যে জামাতে ইসলাম না আপনি যেটা বলেছেন আমি যতটুকু জানি আমি জেনে বলছি, এখানে ব্যক্তিগতভাবে ধরেন আমি হেরেছি বা আমার যদি কোথাও আমার বিরুদ্ধে যদি এরকম কোনো যদি ইনজাস্ট কিছু হয়ে থাকে সেটা আমি আমার ব্যক্তিগতভাবে অভিযোগগুলো তুলে আমি আদালতের দ্বারস্থ হচ্ছি। সেই ক্ষেত্রে যে কেউ এটা উঠাতে পারে, কিন্তু এইটা কতটুকু যুক্তিযুক্ত কতটুকু প্রমাণ নির্ভর সেটা আগামী দিনে আদালত সেটা নির্ভর করবে। সেটা তো বিএনপির আদালতকে গতিশীল করতে হলে, যেহেতু সরকারের বিএনপিতে থাকবে, আদালতকে গতিশীল করার ক্ষেত্রে এবং যেটা সোহরাব ভাই বলতেছিলেন সেটা 4 বছর লাগবে না এটা মানে 2 বছর লাগবে, এটা আদালতের প্রক্রিয়াধীন তাদের প্রসেসের মধ্যে থাকবে। কিন্তু আমি দ্ব্যর্থহীন কন্ট্যাক্টটা বলি যে বাংলাদেশের মানুষ এত বড় একটা সুন্দর নির্বাচনের পরে এটা নিয়ে কেউ যদি কথা বলে আমার মনে হয় ওই দল বা ওই ব্যক্তি বড় হবে না। কোথাও যদি এটা নিয়ে কেউ কিছু বলার থাকে প্রমাণাদি সহকারে এবং সেটা কোর্টের মাধ্যমে হোক যেভাবে হোক প্রমাণ করে যদি দেখাতে পারে হ্যাঁ এইটা অনিয়ম হয়েছে, এইখানে এই লিকেজগুলোর কারণে আমার এখানে সুষ্ঠু নির্বাচন বা ইঞ্জিনিয়ারিং যাই হয়েছে, আমার মনে হয় শুধু অভিযোগ উঠালেই হবে না, অভিযোগ প্রমাণ না করলে ওই দল বা ওই ব্যক্তিগুলো ছোট হবে। জি আচ্ছা, আরেকটা প্রসঙ্গ তুলে নিয়ে আসে কামরুজ্জামান রতন। হবিগঞ্জে বিএনপির এক উপজেলা সভাপতিকে ওসির সাথে দুর্ব্যবহারের অভিযোগে আটক করা হয়েছে। আর একদিকে আপনারা জন আস্থার কথা বলছেন, অন্যদিকে তৃণমূলের যে নেতারা তারা আসলে এমন যদি আচরণ করে দলের ভাবমূর্তি কি ক্ষুণ্ণ হয় কিনা? আমরা 21শে ফেব্রুয়ারিতেও দেখলাম বেশ কয়েকজন নেতার অভিযোগ এসেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা ফুল দিতে পারেনি নিজ নিজ এলাকায়। এই ঘটনাগুলো কেন? এটা অবশ্যই দুঃখজনক এবং এটা আমি মনে করি তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া উচিত। আইন সবার জন্য সমান,
সেটা কোনো ব্যক্তি যদি করে থাকে একটা ব্যক্তি দায়বদ্ধতা। এবং আমি আপনাকে কণ্ঠে বলি, এই যে হবিগঞ্জে যেটা হয়েছে স্পেসিফিক, তাকে দল থেকে বহিষ্কার করবে, হয় মানে করা হয়েছে বা করবে। এরকম কেউকে এরকম অন্যায় যে করবে এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাকে দল কোনোভাবেই ছাড় দেবে না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার স্পষ্ট বাক্য। রাষ্ট্রের কোনো অর্গানিক কোনো আইন প্রয়োগকারী সংস্থা হোক, যারা যেখানে দায়িত্বে আছে, তাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করা এটা আমাদের দলের নীতির মধ্যে পড়ে না। এবং যে করেছে তার ব্যক্তিগতভাবে তার শাস্তি হবে, এটার জন্য দল কোনো দায়বদ্ধতা নেবে না। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থীদের ফুল দেওয়ার বিষয়টিকে কিভাবে সেটা ব্যাখ্যা করবেন? ওখানে ভিডিও ফুটেজ আছে। আমি মনে করি, আমি তো রুমিন ফারহানের কথা বলছেন তো, জি। তো তার কাছে সে বলেছে এই ধরনের উচ্ছৃঙ্খল যারা করেছে ওইখানে অবশ্যই ভিডিও ফুটেজ ছিল। আমি মনে করি বাংলাদেশ সরকারের এই ভিডিও ফুটেজ দেখে যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সোহরাব হাসান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়ে গেছে। পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ভাবমূর্তি পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু প্রশাসনিক রদবদল কি পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে? না, দেখুন, অন্তর্বর্তী সরকার ছিল একটি ভিন্ন কাঠামো এবং তাদের মূল লক্ষ্য ছিল নির্বাচন করা, সংস্কার এবং বিচার। তারপরে যদি আইনশৃঙ্খলার ক্ষেত্রে বলি, এবং পুরো 18 মাসই অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। পুরো সময়টাই কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছিল, সেনাবাহিনী মাঠে ছিল। সুতরাং তারা যেভাবে তাদের কি বিশেষ করে দুর্বলতা দেখছেন? না, যেভাবে তারা পুলিশ প্রশাসনকে সাজিয়েছিল, সেটাকে নির্বাচিত সরকার যথার্থ মনে না করতে পারে বা না করার যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে যে তাদের ছিল যে নির্বাচনটা হয়ে যাক। এখন একটি নির্বাচিত সরকার, তার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকবে এবং ওই বিগত সরকারের অন্তর্বর্তী সরকারে অনেকগুলো পদায়ন হয়েছে যে এভাবে দেখে যে আগে যারা ছিল তাদেরকে সরিয়ে কাকে বসাবে। এক্ষেত্রে বেশ কিছু অনিয়ম হয়েছে, কোথাও কোথাও মব হয়েছে এবং যে কারণে আমরা দেখলাম যে অন্তর্বর্তী নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ পর্যায়ে 2-3 জন বদল হলো জনপ্রশাসনে। আর পুলিশ এটা ঠিক আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা যাকে মনে করবে যোগ্য তাকেই নেবে, কিন্তু সেক্ষেত্রে দলীয় আনুগত্যের বিষয়টি যাতে না আসে। অন্তর্বর্তী সরকার দলীয় আনুগত্য থাকার কথা নয়, যদিও দলীয় আনুগত্য নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। বিএনপি বলেছে জামাতের প্রশাসন, জামাত ইসলাম বলেছে বিএনপির প্রশাসন, এনসিপির আবার কেউ বলেছে এনসিপির প্রশাসন। এটি কিন্তু ওই অন্তর্বর্তী সরকারের যে ভাবমূর্তি যে উজ্জ্বল হওয়ার কথা, সেটি অনেকটাই মেলান হয়েছে এই ধরনের ঘটনায়। এবং কোনো কোনো ক্ষেত্রে হয়েছেও, দেখা গেছে যে সে কারো না কারো পক্ষে কাজ করেছে। তো রাজনৈতিক সরকারের আরেকটি বিষয় দেখতে হবে যে নির্বাচিত সরকারের যে 5 বছর তারা যে প্রশাসন চালাবে, সেই প্রশাসনের সাথে ক্ষমতাসীন দলের যাতে কোনো রকম বাড়তি সম্পর্ক না থাকে। অন্য বিরোধী দলের সাথে প্রশাসনের যে সম্পর্ক থাকবে, ক্ষমতাসীন দলেরও একই রকম সম্পর্ক থাকবে, একই রকম দৃষ্টিভঙ্গি থাকবে। তাহলেই কিন্তু এইসব রদবদল, উচ্চ পর্যায়ের রদবদল বা নিম্ন পর্যায়ের রদবদল কাজে আসবে। অর্থাৎ আইনশৃঙ্খলা বলি, প্রশাসনকে কার্যকর করা বলি, সেটি করতে পারবে। আর যদি প্রথমেই গোড়ায় গলদ না হয়, আমরা এখনো পরীক্ষা হয়নি, বিএনপি সরকার সবেমাত্র আসলো, কোথাও যাতে কোনো রকম দলীয় কোনো নেতা কর্মী অপরাধ করলে বা আইন অমান্য করলে তার বিরুদ্ধে যাতে নমনীয় তা না দেখানো হয়, যাতে দলীয় তাকে বাঁচানোর চেষ্টা না করা হয়। তাহলেই কিন্তু একজন বিরোধী দলীয় বা অন্য একজন সাধারণ মানুষকে আইনের আওতায় আনা যাবে এবং মানুষ দেখবে যে এই সরকার কারো প্রতি পক্ষপাত করছে না, কারো বিপক্ষেও করছে না, রাগ অনুরাগের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এটি খুব কঠিন, কিন্তু সরকার যদি সত্যি সত্যি সুশাসন প্রতিষ্ঠা করতে চায় তাহলে এর বিকল্প নেই। জি, ধন্যবাদ সোহরাব হাসান। আমরা নাজিবুর রহমান মোমেন আপনার কাছে আসতে চাই। সরকার পরিবর্তনের সাথে সাথে এই যে বারবার প্রশাসনিক রদবদল আমরা দেখি, বিভিন্ন স্তরে পরিবর্তন দেখি, এই রেওয়াজটাকে আপনি কিভাবে দেখেন? এতে কি পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা সেটা কি ফেরত আসে কিনা? না, দেখেন, পুলিশের বিষয় যেটা,
গত ফ্যাসিস্ট রেজিমে আমরা দেখেছি এই ইনস্টিটিউশনটাকে কিন্তু একটা দলীয়করণের মাধ্যমে ফ্যাসিস্ট বানিয়ে ফেলা হয়েছিল এবং আমরা দেখেছি র্যাবের যেই মানে ভয়াবহ নির্যাতন ক্রসফায়ার থেকে শুরু করে একটা পর্যায়ে আমরা দেখেছি র্যাব এবং পুলিশের অন্যান্য যে উইংগুলো আছে পরস্পর প্রতিযোগিতা করে ক্রসফায়ার করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। এই যে ফ্যাসিস্টদের সহযোগী ছিল একটি ইনস্টিটিউশন এবং জুলাইয়ের যে বিপ্লবটা 24-এ তাদের যে ন্যাক্কারজনক ভূমিকাটা ছিল, এরপরে যখন বিপ্লবটা হয়ে গেল এক্ষেত্রে কিন্তু প্রশাসন মানে পুলিশ যেই প্রশাসনটা আছে তাদের কিন্তু মরালি অনেক উইক হয়ে যায়। এদের উপর দিক থেকে কিছু যারা অফিসার ছিলেন একেবারে লিডিং ছিলেন তারা অনেকে দেশ থেকে পালিয়ে যায়। কিন্তু যেভাবে আমরা আশা করেছিলাম, ছাত্র জনতা আশা করেছিল এখানে ম্যাসিভ একটা চেঞ্জ হবে, যারা ফ্যাসিস্টের দোসর ছিলেন, যারা এরকম ফ্যাসিবাদী আচরণ করেছেন, ক্রসফায়ার করেছেন, জনগণের উপর অত্যাচার করেছেন, সকলকে বিচারের আওতায় আনা না হলেও এদেরকে অ্যাটলিস্ট চাকরি থেকে বরখাস্ত করা হবে, সেটা কিন্তু কেন হয়নি। পরিবর্তন করা সম্ভব হয়নি বলে আপনার এটা আমি সদিচ্ছার অভাব বলবো। আচ্ছা, পরবর্তীতে সরকারের ক্যাপাসিটিরও সমস্যা ছিল, প্রশ্ন ছিল। এখন একটি রাজনৈতিক সরকার এসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, জনসাধারণের যেই এক্সপেকটেশনটা রয়েছে, প্রত্যাশা রয়েছে, সেটাকে পূরণ করে এই পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে, এটা আমরা আশা করি। এক্ষেত্রে যারা ফ্যাসিস্টের দোসর ছিলেন তাদের সকলকে বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে কোনোভাবেই চাকরিতে রাখা যাবে না, একটা কমিশন করতে হবে যেখানে যে কমিশন এনকোয়ারি করবে কারা এ ধরনের অত্যাচারগুলোর সাথে জড়িত ছিল, তাদেরকে পুলিশ প্রশাসন থেকে বাদ দিতে হবে এবং ফ্যাসিস্টদের যারা দোষর ছিলেন তাদেরকে কোনোভাবে এখানে ফিরিয়ে আনা সুযোগ দেওয়া যাবে না। আচ্ছা, 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন হওয়ার কথা রয়েছে। তো জামাতে ইসলামী এবার সংসদের প্রধান বিরোধী দল, আপনাদের আমির শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। সরকারের গঠনমূলক সমালোচনা কি আপনারা করতে পারবেন কিনা এবং কোন কোন বিষয়গুলোকে আপনারা এগিয়ে রাখবেন সংসদে? দেখেন, আমাদের প্রধান ডক্টর শফিকুর রহমান জামাতের আমির এবং সংসদীয় দলের বিরোধী দলের নেতা, আমাদের নেতা, তিনি বলেছেন পরিষ্কারভাবে যে আমরা গঠনমূলক এবং ইতিবাচক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতার ভিত্তি হবে, আমরা যেহেতু ইসলামিক দল আদর্শের রাজনীতি করি, আমাদের যেই প্রিন্সিপালটা রয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে সহযোগিতা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অসৎ কাজে কোনো সহযোগিতা করা হবে না। এই নীতির উপর ভিত্তি করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতা করার আমরা সুযোগও চাই। পার্লামেন্টকে যদি অর্থবহ করতে হয় বিরোধী দলকে সুযোগ দিতে হবে। আমাদের জুলাইয়ের যে চার্টারটা রয়েছে সেখানে যে সমস্ত বিষয়ে আমরা একমত পোষণ করেছি, বিরোধী দলকে সুযোগ দেওয়ার ব্যাপারে ডেপুটি স্পিকার সহ অন্যান্য বিষয় রয়েছে এবং বিএনপির 31 দফা ম্যানিফেস্টোও অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। এইগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন চাই। সংসদীয় যে কমিটিগুলো হবে সেইগুলোকে এফেক্টিভ করতে হবে এবং এক্ষেত্রে বিরোধী দলকে আস্থায় নিয়ে তাদেরকে নিয়েই সরকারকে পথ চলতে হবে। এক্ষেত্রে আমরা মনে করি সরকারের ভূমিকাটাই বড়, আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা যেন সংসদের ভিতরেই যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে পারি, দাবি দাওয়া আদায় করার জন্য, প্রত্যাশা পূরণ করার জন্য সরকারের যে ম্যানিফেস্টোটা রয়েছে, জুলাইয়ের যে চার্টারটা আছে, এটাকে যেন আমাদেরকে আদায় করে নেওয়ার জন্য রাস্তায় নামতে না হয়, এটার ব্যবস্থা করা আমি মনে করি সরকারের দায়িত্ব। জি, নাজিবুর রহমান মোমেন, ধন্যবাদ। কামরুজ্জামান রতন কথাগুলো শুনছিলেন যে এবারের সংসদের দিকে আসলে সবাই তাকিয়ে আছে। বিরোধী দলের পক্ষ থেকে যে কথাগুলো আমরা শুনছিলাম যে জুলাই চার্টারের বাস্তবায়নের জন্য যেন তাদের রাস্তায় নামতে না হয়, কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে বলে এবার বিরোধী দল আপনার মনে হয়? আমার মনে হয় সব কিছুতে একটা নতুনত্ব আপনারা দেখবেন, সেটা সংস্কারের প্রশ্নে। যেহেতু আমরা আন্দোলনে সবাই আমরা একসাথে ছিলাম এবং একটা সফল আন্দোলন আমরা করেছি, রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র দায়িত্বে নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আমরা একটা কথা স্পষ্ট বলি, আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি সবার আগে। আমরা পর্যায়ক্রমে সব সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে, তবে সংবিধান নির্দেশিত পথের বাইরে আমরা কোনো প্রক্রিয়াকে কিন্তু আলোচনার বাইরে আমরা করতে পারবো না। এখন যখন সংসদটা বসবে, আলোচনা হবে যে কোনো ইস্যুতে। আমরা তো জুলাই সনদ নিয়ে তো অলরেডি তো আমাদের এখানে তো আলোচনা পরে আমরা তো সাইন করেই ফেলেছি। এখন পদ্ধতিগতভাবে বা কোনভাবে আলোচনা করে এটা আমরা একটা সাংবিধানিক রূপ দেব, এইটাতে বিএনপিকে সন্দেহ অবিশ্বাস করার কোনো সুযোগ বিএনপিও দেবে না। তো আমরা শুধু এতটুকু বলেছি যে সংবিধানের পথের বাইরে কোনো প্রক্রিয়াতে আমরা সাধুবাদ জানাবো না।
আলোচনা হবে, আলোচনার পরে সংসদ যখন বসবে এবং এই সংসদ হবে ভাইব্রেন্ট একটা এমন একটা সংসদ যেখানে মানুষ কথা বলবে। বিএনপি যেখানেই মানে কোথাও যদি কোনো অনিয়ম বা গলদ হয় সাথে সাথে তো ভয়েস রেজ হবে এই পার্লামেন্টে। এবং আমরা মনে করি কোনো প্রক্রিয়া বিএনপি যেহেতু সদিচ্ছা আছে এবং সদিচ্ছা থাকার মূল কারণটাই কিন্তু আপনি দেখেন এই যে জামায়াতে ইসলাম, চরমোনাই, এনসিপির সমস্ত লিডারদের সাথে কিন্তু আমার তারেক রহমান বাসায় গিয়ে শপথ গ্রহণের আগে কিন্তু তাদের মানে মর্মিতা এবং তাদের যে সমমর্যাদা দিয়ে তাদের সাথে কিন্তু শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু একটা সুন্দর একটা জাতি গঠনের ক্ষেত্রে একটা রাষ্ট্র বিনির্মাণের কিন্তু একটা বিশাল একটা স্বপ্ন আমরা দেখছি। সুতরাং আমরা সেটা 1 তারিখে হোক, যখনই আমাদের পার্লামেন্টটা বসবে, আমার মনে হয় পার্লামেন্টের আলোচনার মধ্যে দিয়ে এবং যেসব ব্যাপার নিয়ে ওখানে কথা হবে বা যদি কোথাও দ্বিমত তৈরি হয় সেটা এই আলোচনাটা জাতি শুনবে। এখানে তো দেখেন যে আপনি আলোচনা লাইভ চলতে থাকবে, তখন মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে আপনারা কাজ করবেন যেটা এমনটাই গ্রহণযোগ্য বলছেন। অবশ্যই যেটা আমাদের ইয়াতে আছে হানা ভোটের ম্যান্ডেটের মধ্যে যেটা আছে আমরা কোনো জায়গায়তে কিন্তু ওইটাকে বিএনপি কিন্তু ইগনোর করা কোনো বিএনপি করবে না। সুতরাং আজকে জামাত ইসলাম বা এনসিপি যেটা বলছে অনুমান নির্ভর, আমার মনে হয় অনুমান নির্ভরের উপর এখনই কোনো মানে কনসেস কোনো ডিসিশন বিএনপির বিরুদ্ধে মানে কথা বলার সুযোগ বা রাজপথে নামার সুযোগটা বিএনপিও দেবে না বা ওনারাও নন ইস্যুকে ইস্যু করে রাজপথে নামবে, এটাও আমরা জাতি প্রত্যাশা করি। সংসদে যাওয়ার পরে বিএনপির সরকার হিসেবে শুরুতে কোন অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা বা বাতিল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? না, বাতিলকে এখন দেখেন সংসদের আমাদের কিন্তু এখন অধিবেশনই বসেনি, প্লাস আমাদের সংসদ যে আমাদের পরিকল্পনা সেটা হলো এইটা কখনো আমাদের হবে মাত্র সংসদের আমরা যে আলোচনা সংসদীয় সদস্যদের নিয়ে এখানে তো প্রি ডিসকাশন একটা আলোচনা হবে, ওই আলোচনায় তো আমরা এখনো বসিনি। আমাদের আলোচনা হবে এখন যে কোনো এজেন্ডার সাথেই কিন্তু এজেন্ডাগুলো যখন উত্থাপন হবে এটা আমাদের ইন হাউস আমাদের দলীয় সংসদের মধ্যে কিন্তু একটা জিনিস আলোচনার পরে জাতীয় সংসদে সেই জিনিসটা আলোচনা হয়। আমাদের ওই রকম সুযোগ ওনারাও এখনও পাননি, আমরা এখনও পাইনি। আমার মনে হয় এটা আমাদের এখনও অনেক সুযোগ কি এখন শুরুই হয়নি। সুতরাং এখনই কোনো সন্দেহের মধ্যে দিয়ে আমাদের জাতিকে বা আমরা দলগতভাবে বা ওনাদের সাথে কারোর সাথেই আমাদের মানে দ্বিধা বিভক্তি বা এমন কোনো ইস্যু তৈরি হয়নি যেটা নিয়ে আমরা পরস্পর কাদা চুরি করে রাজপথে এই আন্দোলনটা করতে পারি। যেটা হয়েছে আমরা কিন্তু জুলাই সনদটা ব্যাপারে একমত হয়েছে সেটা না, কিছু নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু 30টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটার বিষয়ে ঐক্যমত্য হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি এইটার জন্য মোমেন্টে এটা কি সংসদে আলোচনা লাগবে না? না, সংসদের আলোচনার আগে তো আমাদের মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে, বিএনপি এবং জামাত সহ অন্যান্য দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে জুলাইয়ের সনদটা কিভাবে বাস্তবায়িত হবে, যার পরিপ্রেক্ষিতে একটি রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে। কিন্তু আমরা দেখলাম সেই আদেশটাকে কিন্তু অলরেডি ডিফাই করে এই সংস্কার পরিষদ না, এখানে বিএনপি স্পষ্ট যেটা বলেছে সংসদে আলোচনা হবে, আলোচনার মধ্যে দিয়ে যে প্রক্রিয়াতে যেটা গ্রহণ করা হবে যেটা সাংবিধানিক যে রূপ পাবে সেটা আলোচনার ভিত্তিতে জনগণ দুইটা বিষয়ে আলোচনা হলে যে এটা নেগেটিভ হবে এটা আপনি জনগণ দুইটা বিষয়ে মতামত দিয়েছে। একটা হলো কে সরকার গঠন করবে সেটার আলোকে আপনারা শপথ নিয়েছেন, আর একটা বলেছে জুলাইয়ের চার্টার কিভাবে বাস্তবায়িত হবে সেটার একটা ওভারওয়েলমিং মেজরিটি বিএনপি পেয়েছে 49% যারা ভোট, স্বতন্ত্রতা যারা পাস করেছে যারা গণভোট দিয়েছে তারা কিন্তু 69% ভোট পেয়েছে। আমার মনে হয় এই পদ্ধতির ব্যাপারে বিএনপি যেটা করেছে মানে মন্তব্য করার বোধহয় সময় ইয়াটা আসলে আমরা কি সংসদ পর্যন্ত অপেক্ষা করতে বলছেন যে সংসদে যাওয়ার পরে আলোচনার ভিত্তিতে, কিন্তু শুরুতেই কি এই গণভোটের আপনারা ভোটের আগেই এই মতে একমত ছিলেন কিনা যে আসলে তাহলে তো আমাদের আজকে জয়যুক্ত হলে আপনারা সাইন করবেন, শপথ নেবেন, এরকম কথা ছিল কিনা? আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে হায়া ভোটের পক্ষে, যেখানে 69% ভোট সেখানে কি আমাদের ভোট নেই? তো আমরা যেখানে আমাদের দলের প্রধান যেখানে আমাদেরকে এই সংবিধান সংশোধনীতে যেটা জুলাই চার্টারের ব্যাপারে আমাদেরকে হায়া ভোটের পক্ষে আমাদেরকে ভোট দিতে বলেছে, সেইখানে তো আমরা এই মতের বাইরে যাব এটা কেন মনে করছেন? সিনিয়র মন্ত্রী আমির খসরু মাহমুদ বললেন কিসের গণভোট? এরপরে আমরা দেখলাম যে গণভোটটা হলো যে অধ্যাদেশের আন্ডারে, সেই অধ্যাদেশে সুস্পষ্টভাবে বলা আছে, 8ম যেই অনুচ্ছেদটা আছে সেখানে বলা হয়েছে যে সংসদ সদস্যরা 2টা শপথ নেবেন, একটা হলো সংসদ সদস্য হিসাবে আরেকটা হলো সংস্কার পরিষদের সদস্য হিসাবে, একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেবেন। আপনারা গণভোট যদি মানেন তাহলে এটা মানলেন না, এখানে সংবিধানের দোহাই দিলেন। পরিষদের শপথ এই যে আপনারা নিলেন না, এই ব্যাপারে কি আপনারা আগে একমত হয়েছিলেন যে নেবেন? না হলে আদেশ আসলো কিভাবে? তাহলে আমি তার কাছ থেকে প্রশ্নটা নেই। আপনি ঠিকই বলেছেন, এই ধরনের কোন আমাদের আমি নিয়ে নিই, তার উত্তরটা নিয়ে নিই। আপনি কি আসলে বলতে পারবেন যে আসলে বিএনপি গণভোট হওয়ার আগে
এই সংসদের নির্বাচন, সংসদের যে ভোট, এই হ্যাঁ না ভোট, এই হ্যাঁ না ভোটে যদি হ্যাঁ নির্বাচিত হয় তাহলে আপনারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের, এই কথা কি আপনারা বলেছিলেন, আমি একমত হয়েছিলেন এই স্পষ্ট করে বিষয়ে? আমি বলি, এটা তো সাংবিধানিক কাঠামোর মধ্যে অনেক বড় একটা ডিসিশন। তো আমি ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে যিনি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং সবচেয়ে বেশি কাজ করেছেন জনাব সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই বলেছে, তোমরা যখন টকশোতে বা কোথাও আলোচনা করবা যে এইটা নিয়ে জাতীয়ভাবে যা হয়েছে, পরবর্তীতে এটা নিয়ে যা কথা বলার যা কাজ করে সেটা আমরা করব, আমাদের থেকে পরবর্তী নির্দেশনা না নেওয়া পর্যন্ত এই ব্যাপারে তোমরা কোনো মন্তব্য করবে না। সোহরাব ভাই, যখন আমি একটা দল করি, আমার দলের নেতারা আমি অনুসরণ করব, তা আমার তো মনে হয় যে এই জিনিসগুলো যেহেতু ওনারা এটা কি এখন বড় ইস্যু মনে করছে, আমার মনে হয় মানে এটা সালাউদ্দিন উপরের আহমেদ এখানে- বলে দিয়েছেন যে তাদের যে মন্তব্য সেটি আসলে চূড়ান্ত মন্তব্য, এখানে সেটি তাদের চূড়ান্ত বিবেচিত হবে। মন্তব্য। এখানে দুটো আচ্ছা, বিষয়, সোহরাব একটা হাসান। হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, আর পদ্ধতিগত এবং সময় নির্ধারণের ব্যাপারটা। পদ্ধতিগত। জুলাই সনদ বাস্তবায়নের কথা বিএনপি বলছে, জামাত ইসলাম, এনসিপি এরা তো বলছেই। আরেকটা আছে যে একটু অনাস্থার বিষয় আছে। বিএনপির এখন যে অবস্থান হচ্ছে 2/3-এরও বেশি তারা আসন পেয়েছেন। বিরোধী দল মনে করে তারা যে কোনো কিছু সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, এই শঙ্কা তাদের মধ্যে চলে এটা একটা আশঙ্কা। এখন বিএনপির দায়িত্ব হবে সেই তাদের অনাস্থাকে আস্থায় ফিরিয়ে আনা। এখন শপথের বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরাও কিন্তু দুইটি মত দিয়েছে। কেউ কেউ মনে করেছেন যে দ্বিতীয় শপথ নেওয়ার সুযোগ নেই, আবার কেউ কেউ বলেছেন দ্বিতীয় শপথ নেওয়া যায়। তো যারা দ্বিতীয় শপথ নেওয়া যান তারা তাদের মত নিয়েছেন, আর যারা দেননি তারা মনে করেছেন, যারা মনে করে যে দ্বিতীয় শপথ নেওয়াটা সংবিধান সম্মত হবে না। এখন সংবিধানও মানুষের জন্যে, গণতন্ত্র মানুষের জন্য, এখন মানুষের কল্যাণে কোনটা হবে। এখন সংসদের মূল কাজ কিন্তু নির্বাহী বিভাগকে অর্থাৎ সরকারকে জবাবদিহির আওতায় আনা, তার স্বচ্ছতা নিশ্চিত করা। সেক্ষেত্রে সরকারি দল বিরোধী দল মিলেই কিন্তু কাজ করতে হবে, শুধু এককভাবে বিরোধী দলও এটি পারবে না, আবার সরকারি দল যদি না চায় তাহলে তো জবাবদিহির আওতায় আসবে না। আমার এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেটা বলতে চেয়েছেন বা তার যেটা গণমাধ্যমে এসেছে, তাতে মনে হয় তিনি বলেছেন যে সংসদ বসার পর স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, তারপর তারা গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। আর তাহলে এই কথাটাই সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে বোঝানো যে আমরা শপথ নেইনি, এর অর্থ না আমরা শপথ নেব না, কিন্তু আমরা শপথ নেব এই পদ্ধতিগুলো আবার অনুসরণ করে। 2/3 ভোট এরকম যদি বাতিল হয়ে যায়, যেহেতু বিএনপি বেশিরভাগ আসন নিয়ে আসছে, যে সংখ্যাটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকেই আসছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো সরকারি দলকে তাদের আশ্বস্ত করতে হবে। না হলে এখন বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় বিএনপি এখন যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাতে যে কোনো আইন করতে পারে, দিনকে রাত করা বা রাতকে দিন করা ছাড়া যে কোনো আইন করতে পারে, যেটা অতীতে আমরা দেখেছি না। আমরা একদলীয় শাসন হয়েছে কি সংসদের ভিত্তিতে, সংসদেই করেছে। আমরা বিচারপতির বয়স বাড়ানো হয়েছে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে, এই 2/3 জোরে। তখন বিরোধী দলকে আমলে নেওয়া হয়নি, বিরোধী দলের কথা শোনা হয়নি। এখন আগামীতে এমনকি শপথ নেয়ার পরেও কিন্তু বিএনপি যদি চায় যে আমরা এই ধারা মান্য করব না, এখন এখানে একটা যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে জামাত ইসলামেরও কিছু কিছু ক্ষেত্রে আপত্তির কথা আছে, বিএনপিরও কিছু কিছু ক্ষেত্রে আপত্তির কথা আছে, নোট অফ ডিসেন্ট দেয়া আছে। এখন বিএনপি কিন্তু এটা বলতে পারবে যে জনগণ আমাদের এই আপত্তির পক্ষে রায় দিয়েছে, সুতরাং আমরা এটা কেন মানব? না, এটা তো বলার কোনো সুযোগ নেই, কারণ 30টা বিষয়ের ব্যাপারে স্পেসিফিক মতামত চাওয়া হয়েছে। এই 30টা বিষয়ে জনগণ ভোট দিয়েছে, আর বাকি যে 16 বিষয় আছে এটা সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। 30টা বিষয়ে তো কোনো ধরনের সুযোগই নাই যে বলার, 30টা বিষয়ের সুযোগ আছে এই কারণে জুলাই সনদ পর্যন্ত
তা জুলাই সনদে তো না, 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 না। আপত্তি এখানে জনগণের মতামত চাওয়া হয়েছে, 30টা বিষয়ে যে ঐকমত্য চাওয়া বিএনপির যেটা আপত্তি জুলাই সনদে আচ্ছা, বিএনপি থেকে আপনাদের এত সন্দেহ না, কেন যে জুলাই এই সনদ- সংসদে গিয়ে না তারা না আমি কথাটা বলছি জি, জুলাই কথাটা সনদ শেষ করুন। জুলাই সনদে আপত্তি সহ সনদটা সই দিয়েছে তারা, কিন্তু সাংবিধানিক আদেশে এই আপত্তির কথা উল্লেখ নেই। এটি হচ্ছে বিএনপির আপত্তির জায়গা। না না, সেটা বিএনপির আপত্তি থাকতেই পারে, কিন্তু এবং বিষয়টা আপনারাও না, না, থাকতে- বলি কথা বলি, বিএনপির আপত্তি থাকতেই পারে, কিন্তু বিষয়টা যখন জনগণের কাছে গিয়েছে, জনগণ এখানে হা ভোট দিয়ে যে 30টা বিষয়কে অ্যাপ্রুভ করেছে, এরপরে তো বিএনপির আর কোনো কথা বলার সুযোগ থাকে না। এটাই আমি বলছি। আর যেটা আমাদের সন্দেহের কারণ হলো, আমরা একটা পদ্ধতি, আমরা জুলাই সনদের ব্যাপারে একমত হয়েছি, এটা কিভাবে বাস্তবায়ন হবে সে ব্যাপারেও একমত হয়েছি। বিএনপির কিন্তু কোনো ধরনের সিরিয়াস অবজেকশন এই যে আদেশটা রয়েছে, রাষ্ট্রপতির আদেশ, এই যে পদ্ধতির কথা বলা হয়েছে, 2টা শপথ নেওয়া হবে, নির্বাচনের আগে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য পাবেন না। নির্বাচন হয়ে গেল আর সাথে সাথে বললেন, ওনারা কিন্তু সরাসরি আদেশের বিরুদ্ধে বলছেন না, ওনারা বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার, ওনার এই শপথ দেওয়ার কোনো এখতিয়ার নেই। অথচ সংবিধানে প্রধান নির্বাচন কমিশনকে যে এই সুযোগটা দেওয়া হয়েছে শপথ পড়ানোর, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে 3 দিন মধ্যে যদি শপথ না হয়, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। এবং এই আদেশের 8 নম্বর ধারায় বলা হয়েছে যে যিনি এই সংসদ সদস্যদের শপথ পড়াবেন, তিনি এই নির্বাচন কি বলে সংবিধান সংশোধন পরিষদের সদস্যদের শপথ পড়াবেন, এটা একই অনুষ্ঠানে পড়াবেন। এক্ষেত্রে এখতিয়ার নাই সংবিধানের আলোকে, এটা বলার কোনো সুযোগই নেই। এই অজুহাতে ওনারা শপথ নিলেন না। আমি মনে করি এখান থেকেই অবিশ্বাস এবং সন্দেহের তৈরি হয়েছে। তারপরে তো একটা সমাধানে আসতে হবে। সেক্ষেত্রে যারা সংবিধান বিশেষজ্ঞ, 2 দলের মধ্যে যারা আইনজ্ঞ আছেন, তারা বসেই এর সমাধান আমি করতে হবে। সংবিধান সংসদে বিশেষজ্ঞের যাওয়ার যারা পরে বলছেন আপনারা তাদের সাথে প্রথম- কথা বলেছি। যারা নাজিবুর রহমান সংবিধান মোমেন, বিশেষজ্ঞ, সংসদে আমি যাওয়ার পর আধা প্রথমে- সেকেন্ড বলি, জি। সংবিধান বিশেষজ্ঞ একদল আছেন, তারা বলতে চেষ্টা করছেন যে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। অথচ সংবিধানটাকে পরিবর্তন করার জন্যই তো সংস্কার কমিশন। যে ধরনের পরিবর্তনের আমরা কথা বলছি, এইটা পরিবর্তন করলে তো বেসিক ফিচার যে সংবিধানে আছে এটা পরিবর্তন হবে। যারা এই সংবিধান পরিবর্তনের বিপক্ষে, তারাই বলছেন এই গণপরিষদের সদস্য হিসাবে, সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমাদের শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। এর মাধ্যমে তারা জনগণ যে রায়টা দিয়েছেন এটাকে অবমূল্যায়ন করছেন। এবং বিএনপির কিছু সিনিয়র লিডারশিপ, আনফর্চুনেটলি তাদের কথাবার্তা, এই কথাবার্তার কারণে তাদেরকে তো শোকজ করা হয়নি। আমির খসরু মাহমুদ যেটা বলেছেন কিসের গণভোট, এটার পরিপ্রেক্ষিতে তো ওনাকে শোকজ করা উচিত ছিল। এই শোকজ না করার কারণে আমাদের মনে কিন্তু সন্দেহ সংশয় সৃষ্টি নাজিবুর হচ্ছে। রহমান মোমেন, বিএনপি জুলাই সনদ তাদের বেশ কিছু নোট অফ ডিসেন্ট আগে থেকেই দিয়েছে এবং তারা সবসময় বলে আসছিল যে যেইভাবে আপনারা চাচ্ছেন সেভাবে হয়তো জুলাই বাস্তবায়ন করতে পারবে না, এটা বলে এসেছেন। আপনাদের ইচ্ছে মতো না হলে বিএনপিকে কি জুলাই সনদ বিরোধী আর গণবিরোধী বলা যায় কিনা? জুলাই সনদ আমাদেরও অবজেকশন ছিল, অনেকের অবজেকশন ছিল, কিন্তু এটার ব্যাপারে তো স্পেসিফিক জনগণের মতামত নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে অলমোস্ট 70% জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছে। এক্ষেত্রে কি আর বলার কোনো সুযোগ আছে? আমি তো চাই নাই যে বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু জনগণ যেহেতু তাদেরকে 2/3 মেজরিটি দিয়েছে, আমি চাই বা না চাই আমাকে বিএনপির সরকারকে মেনে নিতে হচ্ছে। একইভাবে বিএনপিকেও জনরায়কে মানতে হবে, তাদের নোট অফ ডিসেন্ট থাকুক বা না থাকুক। জনগণ যেহেতু 30টা বিষয়ে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছে, এখানে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নেই। যেই 16টি বিষয়ে জনগণ বলেছে যে এটা সংসদীয় দলগুলোর, মানে সংসদীয় যে সমস্ত দলগুলো যাবে তারা ঠিক করবে, এই 16টি বিষয়ে বিএনপির অবশ্যই তাদের এখতিয়ার রয়েছে। তারা যেহেতু ওভারওয়েলমিং মেজরিটি আছে, এই 16টি বিষয়ে তাদের ইচ্ছা মতো তারা ব্যবস্থা কিংবা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু 30টি যে বিষয়ে ঐকমত্য হয়েছে, জনগণ তাদের রায় দিয়েছে, সে বিষয়ে তো আসলে জনমতকে আমরা যদি শ্রদ্ধা করি, সেক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু ওই সিদ্ধান্তটা কে নেবে? জাতীয় ঐক্যমত্য কমিশন? না না, জনগণ নিয়েছে। না, জনগণ তো পরে নিয়েছে। জনগণ পরে তো নিয়েছে। প্রস্তাবটা কে নিয়েছে? প্রস্তাবটা দিয়েছে কে? প্রস্তাব যেই দিক, একবার যেহেতু জনগণ তাদের মতামতকে না, কিন্তু এই ব্যক্ত প্রস্তাবের করেছে ব্যাপারেই বিএনপির সুস্পষ্টভাবে, কিন্তু আপত্তি আছে। আমার কথা শোনেন, সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছে। সংবিধানের 7 ধারার একে বলা হয়েছে জনগণের মতামতই এক্ষেত্রে চূড়ান্ত। তার ম্যানিফেস্টেশন হিসাবে সংবিধান আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর হয়তো 1 মিনিটের মতো সময় পাবো না। কামরুজ্জামান রতন, আপনি যদি বলেন যে এই সরকারের দিকে আসলে পুরো দেশ তাকিয়ে আছে, বিএনপি সরকার মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আসলে যেই সরকারি রাষ্ট্র, মানে যে দল সরকার গঠন করে, তার কিন্তু এই রাষ্ট্রের দায়িত্ব থেকে চলে যাওয়ার জন্য তার কিন্তু মনোবৃত্তি থাকে না। নিশ্চয়ই 17 বছর পরে যত কষ্ট, মানে আমাদের যতটুকু কাঠখড় পুড়িয়ে এই মানুষের আস্থা এবং বিশ্বাসের উপর
রাষ্ট্র ক্ষমতায় আসলো, নিশ্চয়ই এমন কোনো কাজ করবে না জনগণ বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলে, বিশ্বাসযোগ্যতা কমে আসবে, এরকম কোনো কাজ করবে না। বিরোধী দল বিরোধিতার ক্ষেত্রে বলবে, কিন্তু আমার মনে হয় এই মোমেন ভাইয়ের কথাগুলো পার্লামেন্ট বসুক, এমন কোনো কাজ ওনারা চাপিয়ে দিতে পারবেন না। আর বিএনপি জনগণের রায়ের উপর যে ক্ষমতা আরোহণ করলো, ওইখানে বিএনপি তার জায়গা থেকে কখনই সরে আসবে না। জনগণের প্রতি বিশ্বাস বিএনপিরও আছে, এবং আমি মনে করি বিএনপির দায়িত্বশীলতার ভূমিকা পালন করবে, এবং জবাবদিহিতার জায়গায় বিএনপি শতভাগ জনগণের কাছে জবাবদিহিতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এবং সেখানে বিরোধী দলে যারাই আছেন, আমি মনে করব সমালোচনার জায়গায় যেটা সত্য সেটাকে সমালোচনা করেন, আর যেটা সত্য না শুধু বিএনপিকে ঘায়েল করার জন্য এখনই অঙ্কুরে বিএনপিকে আপনারা পথভ্রষ্ট করবেন, এটার বোধহয় সুযোগ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেবেন না। নিশ্চয়ই না। আমরা নতুন সরকার কোন দিকে যায়, কি করবে, সেদিকে সব পুরো বাংলাদেশ আসলে তাকিয়ে আছে। ধন্যবাদ কামরুজ্জামান রতন আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং ধন্যবাদ নাজিবুর রহমান মোমেন, সোহরাব হাসান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল কড়া আলাপে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।